শিক্ষার্থীরা, পূর্বাশা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান শক্তির বিভিন্ন রূপ পর্যন্ত পড়িয়েছিলাম। আজ আমরা শক্তির বিভিন্ন রূপের পরে থেকে শুরু করব। শক্তির বিভিন্ন রূপের পরে প্রথমে আমরা চলে আসবো বিভব শক্তির রূপে। বিভব শক্তি জিনিসটা হলো কোন একটা বস্তুকে এক রূপ থেকে যদি অন্য রূপে নিয়ে আসতে চাই, কোন একটা বস্তুকে তার অবস্থা পরিবর্তন করে এক রূপ থেকে যদি অন্য রূপে নিতে চাই, তাহলে বস্তু কাজ করার কিছু একটি সামর্থ্য লাভ করবে। এই সামর্থ্যকে বলা হবে বিভব শক্তি। অর্থাৎ মনে করো কোন একটা বস্তু এখানে আছে, এটা আমি এখান থেকে বল প্রয়োগ করে এখানে নিয়ে আসলাম, তাহলে দেখা যাবে এই বস্তুটি কাজ করার কিছু একটা সামর্থ্য অর্জন করবে। তাহলে এই যে কাজ করার সামর্থ্য অর্জন করলো, এই সামর্থ্য অর্জন করাটাই হবে বিভব শক্তি। তো যাই হোক, তো বিভব শক্তি আমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব অভিকর্ষজ বিভব শক্তি। অভিকর্ষজ বিভব শক্তি বলতে আসলে যেহেতু এখানে অভিকর্ষজ কথা উল্লেখ আছে, তার মানে অবশ্যই এটার মধ্যে অভিকর্ষ বল কাজ করবে। অর্থাৎ আমি যদি কোনো একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিতে চাই, নিলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করবে তাকে বলা হবে অভিকর্ষজ বিভব শক্তি। মনে করো একটা বস্তু আমার এখানে আছে, এটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করে এখানে নিয়ে আসব। তাহলে এখান থেকে এখানে নিয়ে আসতে এই বস্তুটিকে অবশ্যই আমার অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করা লাগতেছে। তো যেহেতু অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করে এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাহলে এই বস্তুটি নিজে থেকে কাজ করার একটি সামর্থ্য লাভ করবে। ওই সামর্থ্যকে বলা হবে অভিকর্ষজ বিভব শক্তি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন অভিকর্ষজ বিভব শক্তির একটি সমীকরণ আছে। যাই হোক, তো অভিকর্ষজ বিভব শক্তি যদি কাজ করতে চায়, তাহলে অবশ্যই অভিকর্ষজ বিভব শক্তি মানে হলো বস্তুর ওজন গুণন উচ্চতা। অর্থাৎ বস্তুকে যেহেতু নিচে থেকে আমি উপরে নিক্ষেপ করছি, বস্তুর ওজন মানে হলো, যেহেতু বস্তুর ওজন একটি বল, তো আমরা বলের পরিবর্তে লিখতে পারি mg আর উচ্চতা মানে h। অভিকর্ষজ বিভব শক্তিকে প্রকাশ করা হয় EP দ্বারা। তাহলে এটি হলো অভিকর্ষজ বিভব শক্তির একটি সমীকরণ। তাহলে আমি ব্যাপারটা একটু আরেকবার ভালো করে বলি। মনে করি কোন একটা বস্তু, আমি একটু ব্যাখ্যা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোন একটা বস্তু মনে করলাম, এখান থেকে আমি m হলো বস্তুর ভর, আর এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা, এটাকে ধরে নিলাম h। তাহলে মনে করলাম একটি বস্তুকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে h উচ্চতায় উঠাতে হবে। তাহলে h উচ্চতায় উঠাতে কৃত কাজই হলো বস্তুতে বিভব শক্তি। তাহলে কি হবে? অর্থাৎ বিভব শক্তি, অভিকর্ষজ বিভব শক্তি মানে হলো বস্তুর ওজন গুণন উচ্চতা। বস্তুর ওজন যেহেতু একটি বল, আমরা জানি বল সমান F = ma। যেহেতু এখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে, তার মানে এটি হবে কি mg। বস্তুর ওজনের বদলে mg লিখবো আর উচ্চতার বদলে h লিখে দেব। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা এই সমীকরণের সাহায্যে একটি অঙ্ক সমাধান করব, একটি ম্যাথ সমাধান করব। আমি একটি কোশ্চেন লিখতেছি। 5 কেজি ভরের বস্তুকে 30 মিটার উচ্চতায় উঠাতে এর বিভব শক্তি কত?
দেখো এখানে কি কি মান দেওয়া আছে। বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভরকে m দ্বারা প্রকাশ করি আমরা, m সমান 5 থেকে দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে h সমান 30 মিটার। আর আমি আগে বলেছিলাম যেহেতু বস্তুকে আমি উপরে উঠাবো, অবশ্যই তার মধ্যে একটি অভিকর্ষ ত্বরণ কাজ করবে। অভিকর্ষ ত্বরণের মান g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা কি লিখবো? অভিকর্ষ অর্থাৎ বিভব শক্তি EP = ওয়াট আমরা জানি না, আমি কি লিখবো? আমরা জানি E = mgh। m এর মান 5, g এর মান 9.8, h এর মান 30। অভিকর্ষ বিভব শক্তি যেহেতু একটি শক্তি, তাহলে তার একক অবশ্যই জুল হবে। আমরা এখন এটাকে ক্যালকুলেশন করে সমাধান করব। ফাইভ ইন্টু 9.8 গুণন 30, তাহলে হলো 1470 হলো। অর্থাৎ বস্তুটির মধ্যে বিভব শক্তির পরিমাণ হলো এটি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব পরবর্তী টপিক, অর্থাৎ বিভব শক্তির পরে আসে গতিশক্তি। এখন আমরা আলোচনা করব গতিশক্তি। গতিশক্তি জিনিসটা হলো কোনটি বস্তুর উপর অবিরত যদি আমি বল প্রয়োগ করতে থাকি, তো বল প্রয়োগের কারণে বস্তুটি একটি কাজ করার একটি সামর্থ্য লাভ করে, তো এই সামর্থ্যটা হলো গতিশক্তি। মনে করো যে একটি গতিশীল বস্তু, মনে করো একটি সাইকেল অনেকক্ষণ যাবত চলতেছে, প্যাডেল মারতেছে যে সাইকেল চালক, তো কিছুক্ষণ পর দেখবে যে উনি শুধু বসে আছে, সাইকেলটি চলতেছে। তো এটা কিসের কারণে হচ্ছে? এটা হলো গতিশক্তি। অর্থাৎ গতিশীল বস্তু তার গতির কারণে একটি গতির কারণ, তার গতিশীল বস্তু তার বলের কারণে একটি কাজ করার একটি সামর্থ্য লাভ করে। এই সামর্থ্যটি হলো গতিশক্তি। তাহলে আমরা লিখতে পারি গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। এখন আমরা গতিশক্তির একটি সমীকরণ পরিমাপ করব, অর্থাৎ গতিশক্তির সমীকরণ। আর এই গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কাইনেটিক এনার্জি। এখন আমরা গতিশক্তির সমীকরণ প্রমাণ করব। তো মনে করলাম m ভরের একটি বস্তু, এটা হলো একটি বস্তু যার ভর m ভরের বস্তুকে আমি বল প্রয়োগ করে এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো বল প্রয়োগ করলাম, যে পরিমাণ বল প্রয়োগ করব সেটা হলো f বল প্রয়োগ করব এবং তার সরণ হবে s। অর্থাৎ মনে করলাম কোন একটা বস্তু, m ভরের একটি বস্তুকে আমি f বল প্রয়োগ করার কারণে বস্তুটির সরণ হলো s। তাহলে বস্তুটির, আমরা জানি বস্তুর যে গতিশক্তি হবে বস্তুর মোটকৃত কাজের পরিমাণ, তাহলে আমরা লিখতে পারি গতিশক্তি সমান কৃত কাজ। আচ্ছা, এখন কাজ মানে হলো বল আর সরণ। আমরা যখন প্রথমে কাজ পড়িয়েছিলাম, অর্থাৎ বলের দিকে সরণের উপাংশই হলো কাজ, তার মানে কৃত কাজ মানে বল আর সরণ। তা আমরা বল প্রয়োগ করেছিলাম F বল, আর আমাদের সরণ ছিল s, অর্থাৎ গতিশক্তি মানে হলো Fs। এখন আমরা এই F এর বদলে F কি লিখতে পারি? F ma, অর্থাৎ আর s থেকে গেল। এখন আমরা যেহেতু বস্তুটা শুরুতে স্থির ছিল, তাহলে আমরা এটা গতির সমীকরণ জানি,
সেটি হলো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a_s। যেহেতু বস্তুটা শুরুতে স্থির ছিল তার মানে এখানে শুধু ভি স্কয়ার সমান 2a_s হবে। এখন আমরা যেটা করতে পারি সেটি হলো, যদি এখানে শুধু as এর মানটি বের করি, as সমান কি হবে, 2 টার দিকে চলে আসবে, অর্থাৎ ভি স্কয়ার বাই 2। এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি হাফ ভি স্কয়ার, এটা লিখতে পারি সুন্দর করে। তাহলে দেখো এই as এর যে একটি মান পেলাম আমি, এই মানটিকে আমি এখানে বসিয়ে দেব, এই as এর জায়গায় বসিয়ে দেব। তাহলে গতিশক্তিকে আমি প্রকাশ করি ই কে দ্বারা, অর্থাৎ কাইনেটিক এনার্জি। তাহলে as এর বদলে আমি বসিয়ে দেব m, আমার আগে থেকে ছিল হাফ ভি স্কয়ার বসাবো। এটাকে যদি একটু সাজিয়ে লিখি আমি, তাহলে কি হবে, হাফ এম ভি স্কয়ার। এটি হলো আমার গতিশক্তির আরেকটি সমীকরণ। অর্থাৎ আমি এটাকে আরেকবার রিপিট করতেছি। মনে করি এম ভরের একটি বস্তুকে এফ বল প্রয়োগ করে অন্য একটি স্থানে নেওয়া হলো, এতে বস্তুটি সরণ হলো এস। তাহলে গতিশক্তি কি হবে, গতিশক্তি সমান কৃত কাজ, অর্থাৎ যতটুকু কাজ করবে ততটুকু তার গতিশক্তি হবে। তাহলে গতিশক্তি সমান কৃত কাজ মানে বল ইনটু সরণ। বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, সরণকে এস দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তো এফ ইজ ইকুয়াল টু এম এ আর এস রইলো। আর গতির একটি সমীকরণ ছিল, গতির 4 নম্বর সমীকরণ, সেটি ছিল ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। যেহেতু বস্তুটা শুরুতে স্থির ছিল তার মানে ইউ এর মান 0, তো আমরা ইউ এর মানটা দিলাম না, 2as থাকলো। এখান থেকে শুধু as যদি নিয়ে আসি তাহলে কি হয়, হাফ ভি স্কয়ার হয়। এখন as এর মানটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে কি হবে, হাফ এম ভি স্কয়ার। দেখো ইকে সমান হাফ এম ভি স্কয়ার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো এখন আমরা এটাকে কয়েকভাবে বলে, অর্থাৎ যদি বললো যে বস্তুর বেগ, গতিশক্তি, ভর এবং বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে এই সমীকরণ হবে। যদি বলে যে বস্তুর গতিশক্তি তার বেগের সমানুপাতিক, যদি এটাও বল বেগের বর্গের সমানুপাতিক, তাহলে ব্যাপারটি কি দাঁড়াবে, ইকে থাকলো। আর এই জিনিসটা আমরা জানি সবসময় নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট থাকার কারণে এটার বদলে আমরা ধ্রুবক লিখতে পারি, গুণন ভি স্কয়ার। তাহলে কি দাঁড়ালো, ইকে এই ধ্রুবকের বদলে আমরা একটা সমানুপাতিক চিহ্ন দিলাম, ভি স্কয়ার। অর্থাৎ বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমি এটার একটি ম্যাথ করাবো, সেটি হলো আমি ম্যাথটি লিখবো, তারপর সমাধান করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন একটি ম্যাথ করাবো। ম্যাথটি হলো 1000 কেজি ভর বিশিষ্ট কোনো একটি গাড়ি ঘন্টায় 30 কিলোমিটার 36 কিলোমিটার বেগে চলতে পারে। অর্থাৎ 36 কিলোমিটার চলতে থাকলে এর গতিশক্তি কত? এখানে কি কি মান দেওয়া আছে দেখো, বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর m সমান 1000 কেজি। আর কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে, বেগকে v দ্বারা প্রকাশ করি আমরা, 36 কিলোমিটার পার আওয়ার। যেহেতু প্রতি ঘন্টায় বলছে, তো এটাকে আমাকে মিটার পার সেকেন্ড বানাতে হবে। তো কি করব,
36-এর সাথে যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই 1000 গুণ করব, আর 1 ঘন্টা সমান 60 গুণন 60, এটা হয়ে গেল আমাদের মিটার পার সেকেন্ড। আমরা জানি 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড, তো এটাকে 60 গুণন 60 মানে 3600 সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। এখন আমরা এটাকে একটু কাজ করব, কাজ করে সমাধান করে নেই। 36 গুণন আর অর্থাৎ 10 হয় আমাদের, তাহলে গতিশক্তি ই কে আমরা জানি না, বের করব। এখন কি লিখবো? আমরা জানি ই কে ইকুয়াল টু হাফ mv স্কয়ার। হাফ থাকবে, m এর মান হলো 1000, v স্কয়ার মানে 10। গতিশক্তি যেহেতু শক্তি, তার একক জুল হবে, তাই পাশে যে লিখে রাখলাম। আচ্ছা, এটাতে কাটাকাটি করলে কত হবে? 500 হয়ে যাবে। তাহলে এখানে কত হলো? 500 গুণন 10 স্কয়ার 100। এটাতে থেকে গুণ করলে হবে 5, 1 2 3 4, 50,000 জুল। এই 50,000 জুলকে আমরা বৈজ্ঞানিক আকারে যদি প্রকাশ করি, তাহলে 5 × 10⁻1 2 3 4, 4টা শূন্য দেখে 4 দিয়ে দিলাম। তাহলে এটি হলো আমাদের বস্তুর গতিশক্তি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব শক্তির রূপান্তরের মধ্যে, অর্থাৎ এক শক্তি থেকে অন্য শক্তি কিভাবে আমরা রূপান্তর করব। আমরা জানি শক্তির কোনো পরিবর্তন হয় না, শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। এখন আমরা যেটা করব, শক্তির রূপান্তর। শক্তি রূপান্তর করব, প্রথমে করব যান্ত্রিক শক্তি রূপান্তর। যান্ত্রিক শক্তি রূপান্তর করব। প্রথমে যান্ত্রিক শক্তি রূপান্তর করব। মনে করো আমি হাতের মধ্যে দুইটা হাত এক পাশে ঘষতেছি, ঘষার কারণে হাতের মধ্যে একটি তাপ উৎপন্ন হচ্ছে। এই তাপ দিয়ে, এটা দিয়ে যদি আমি কোনো একটা বস্তুকে ধরি, তাহলে দেখা যাবে কি, হালকা কোনো কাগজকে যদি ধরা হয়, কাগজটি আমার হাতে লেগে যাবে। অর্থাৎ আমি আমার যান্ত্রিক শক্তিটাকে, আমার বডিতে যে রাসায়নিক শক্তি জমা ছিল, সেই শক্তি প্রথমে যান্ত্রিক শক্তি হলো, তারপর তাপ হলো, তারপর শক্তি হয়ে গেল। তাছাড়া আরো অন্যান্য ভাবে আমরা করতে পারি, যেমন আমরা পানি প্রবাহের মাধ্যমে চাকা ঘুরিয়ে সেটাকে যান্ত্রিক শক্তি রূপান্তর করতে পারি। তাছাড়া বাতাসের সাহায্যে ঘূর্ণন শক্তিকে আমরা, বা কোনো একটা পাখাকে ঘুরিয়ে আমরা সেটাকে যান্ত্রিক শক্তি বানাতে পারি। তারপর তাপ শক্তি রূপান্তর, মনে করো আমি কোনো একটা ইঞ্জিন চালনা করলাম, তো ইঞ্জিন চালনা করার কারণে তাপ শক্তি রূপান্তর হলো। তাছাড়া আমি যদি বৈদ্যুতিক বাল্বকে জ্বালাই, তো বাল্ব জ্বালালে আলো উৎপন্ন হলো, প্লাস তাপও তৈরি হলো। এখন আমরা চলে আসবো আলো শক্তি রূপান্তরে। তো এরকম ভাবে যদি আমরা কোনো একটা, মনে করো কোনো একটা হারিকেনকে আমি যদি জ্বালাই, তাহলে জ্বালালে কি হবে, তার সাথে একটা তাপ উৎপন্ন হবে। জ্বালালে একে তো আলো হবে, আর একে তো সে হারিকেনের যে চিমনি বা কাচের যে তৈরি, যে কাচের যে আবরণটা আছে বাইরে, এটাকে হারিকেনের চিমনি বলে, এই চিমনিটিও কি হবে, উত্তপ্ত হয়ে যাবে। তাহলে কি বুঝলাম আমি, যে আমার এটা তাপ শক্তি রূপান্তর হয়ে গেল। এখন শব্দ শক্তি রূপান্তর, এখন যদি অনেক যন্ত্রপাতি, যেমন আমি অনেক যন্ত্রপাতি আছে যেটা শব্দ তরঙ্গ উৎপন্ন করে কোনো একটা বস্তুর উপর শব্দ উৎপন্ন করলে সেই বস্তুটি থেকে কোনো একটা বিক্রিয়া তৈরি হয়, অথবা কোনো একটা জিনিস তৈরি হয়, অথবা শব্দ শক্তিকে যান্ত্রিক রূপান্তর করা যায়। অর্থাৎ আমরা যদি টেলিফোনে কথা বলি,
টেলিফোনে কথা বলার সময় খেয়াল করবে যে আমরা কথা বলি, সেই কথাটি প্রথমে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়ে সেটি তখন আরেকজনের কাছে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ শব্দ উৎপন্ন করবো, শব্দ প্রথমে তড়িৎ হবে, তড়িৎ হওয়ার পর আরেকজনের কাছে সেটা চলে যাবে, সেটা শব্দ শক্তিতে রূপান্তর হবে। এরকম করে চৌম্বক শক্তি একই রকম। এক খণ্ড লোহাকে যদি চৌম্বক দিয়ে আকর্ষণ করি, তার কারণে দেখা যাবে সেই লোহাটি চুম্বকের কাছে চলে আসতেছে। তো এটি একটি শক্তি, আকর্ষণ শক্তি, এটিও চুম্বকের মাধ্যমে পরিণত হইতেছে। তাছাড়া কোনো একটা ভারী জিনিসকে যদি আমি উপর উঠাতে চাই, সেই ক্ষেত্রে যদি তাড়িত চৌম্বক বিক্রিয়া করে, তাড়িত চৌম্বক কাজ করার মাধ্যমে এটা উৎপন্ন করা যায়। এবার সেই বিদ্যুৎ শক্তির উপর, তো আমরা যদি তড়িৎ মোটর চালনা করি, তড়িৎ মোটর কি হয়, বিদ্যুৎ শক্তি গ্রহণ করে তাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। অর্থাৎ এভাবে করে আমরা বিভিন্ন শক্তি রূপান্তর করতে পারতেছি। যাই হোক, তো এত কিছুতে আমরা কি বুঝলাম, যে আসলে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত, পরিবর্তিত হয়। এটিকে বলা হয় শক্তির নিত্যতা সূত্র। তাহলে শক্তির নিত্যতা সূত্রটি হলো যে শক্তির বিনাশ বা সৃষ্টি নেই, এটির শুধু এক রূপ থেকে অপর রূপে পরিবর্তিত হয়। পৃথিবীতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। এটিকে বলা হয় শক্তির নিত্যতা সূত্র। অর্থাৎ শক্তির কোনো পরিবর্তন হয়নি, শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। এই পৃথিবীতে মোট শক্তির পরিমাণ ধ্রুব বা নির্দিষ্ট, শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। তো এটিকে বলা হয় শক্তির নিত্যতা সূত্র। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু পদার্থবিজ্ঞানের এই অধ্যায়ে আরো কিছু নিয়ে আলোচনা করব, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার সূত্র নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার অপর বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে দাও।